যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার, এই মেজর পেপারে তোমাদের আগে থেকে আমি যে প্রশ্নগুলো তোমাদের সাজেশন দিচ্ছি তোমরা লক্ষ্য করো। যারা আমার ফার্স্ট সেমিস্টারে সাজেশনগুলো ফলো করেছিল, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা 99% কিন্তু তোমরা কমন পেয়েছো। তাই তোমাদের জন্য আমি এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট যোগ্য, খুবই পরীক্ষার জন্য তোমাদের খুব উপকারী হবে, সেই প্রশ্নগুলো তোমার লক্ষ্য করো। যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে আমার সাজেশন ফলো করে, তোমরা অবশ্যই 99% কমন পেয়েছো। এবারও তোমরা এই সাজেশনটা ভরসা করে করে যেও, এখান থেকে তোমরা সব প্রশ্নগুলো আশা করা যায় পেয়ে যাবে। প্রথম প্রশ্ন কি আছে, 10 নম্বরের প্রথম প্রশ্ন, জন রলসের ন্যায় বিচার তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। প্রশ্ন রিপিট করছি, জন রলসের ন্যায় বিচার তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। এর সাথে একটা 2 নম্বর প্রশ্ন দেখবে, কোন গ্রন্থে ন্যায় সংক্রান্ত তত্ত্বের বিশ্লেষণ করেছেন? জন রলস। দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্কটি আলোচনা করো। 8 নম্বর, এর সাথে একটা 2 নম্বর প্রশ্ন দেখবে, স্বাধীনতার যে কোনো দুটি রক্ষা কবচ উল্লেখ করো। রাজনীতি চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির সমালোচনা সহ প্রবন্ধ লেখো। এই দৃষ্টিকোণটি দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। প্রশ্নটা আমি আরেকবার রিপিট করছি, রাজনীতি চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গিটি সমালোচনা সহ আলোচনা করো। এই দৃষ্টিকোণটি দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে তোমাদের উদারনীতিবাদী দৃষ্টিকোণটি আলোচনা করো। এর সাথে দেখবে 2 নম্বর প্রশ্ন দেখবে, ন্যূনতম রাষ্ট্র বলতে নজিক কি বুঝিয়েছেন? নজিক দন্তন্য বর্গজলস্বয় কর, নজিক কি বুঝিয়েছেন? শেষ প্রশ্ন, রাজনীতি সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিকোণটি সম্যকভাবে বিশ্লেষণ করো। রাজনীতি সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিকোণটি সম্যকভাবে বিশ্লেষণ করো। এর সাথে একটা 2 নম্বরে দেবে, কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটির লেখককে। দেখো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ধরো আমি এমনও তোমাদের দিতে পারি, দেখো যে তোমাদের বললাম থাম্বনেলে করলাম যে তোমরা 12টা প্রশ্ন করবে, তোমরা এখান থেকে পেয়ে যাবে। কিরকম বললাম, রাষ্ট্র সম্পর্কে তোমরা উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, গান্ধীজি দৃষ্টিভঙ্গি, তোমরা কি এই 3টে প্রশ্ন আমি বললাম রাষ্ট্র সম্পর্কে, কি গান্ধী আর কি মার্ক্সবাদ, উদারনীতিবাদ, তাহলে এইটা একটা প্রশ্ন বললাম। তো এখান থেকে তোমাদের বুঝতে হবে, থাম্বনেল দেখে তোমরা বিভিন্ন জায়গায় তোমরা দেখো যে 8টা প্রশ্ন, 12টা প্রশ্ন, তার মানে কি বলতো, 8টা প্রশ্ন হলো একটা প্রশ্নের ভিতরে কিন্তু 4টে করে প্রশ্ন আছে। এবারে আছে কিন্তু 5 নম্বর সাজেশনারি প্রশ্ন। আমি তোমাদের কেন এত ভেঙে ভেঙে সাজেশনগুলো দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, প্রশ্নগুলো কিভাবে পড়লে তোমাদের সুবিধার্থ হবে, সেই জন্য। কিন্তু আমার এইটা নয় যে আমিও দিতে পারতাম 12টা প্রশ্ন, 11টা প্রশ্ন। তোমরা ভালো করে লক্ষ্য করবে, যেই থাম্বনেলে লেখা থাকে 11টা প্রশ্ন, 10টা প্রশ্ন, সেই থাম্বনেলে দেখবে বিভিন্ন আচরণবাদী দৃষ্টিভঙ্গি বলো, উদারনীতি দৃষ্টিভঙ্গি বলো, ঠিক আছে, এছাড়া বলো রাষ্ট্র সম্পর্কে বলো, কিছু রাষ্ট্র সম্পর্কে উদারনীতি তত্ত্ব বলো, গান্ধীজি তত্ত্ব বলো, মার্ক্সীয় তত্ত্ব বলো। রাষ্ট্র সম্পর্কে তোমরা উদারনীতিবাদ তত্ত্ব, মার্ক্সীয় তত্ত্ব, মানে এই যে বিষয়টা আছে এর মধ্যে থেকে কিন্তু তোমাকে 3টে করতে বলছে, তাহলে একটা প্রশ্ন বলছে 3টে করতে হচ্ছে। এবার 5 নম্বর প্রশ্ন তোমরা লক্ষ্য করো, রাজনীতির প্রকৃতি ও অর্থ বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। রাজনীতির প্রকৃতি কি, অর্থটা কি, রাজনীতি কিভাবে উদ্ভব হয়েছে, এটা অর্থ একটা, আর প্রকৃতিটি কি, ঠিক আছে, এটা সম্পর্কে টিকা লেখো। বা প্রশ্ন যদি এভাবে দেয় যে রাজনীতি সম্পর্কে টিকা লেখো, একই বিষয়, প্রকৃতি প্রথম লিখবে, অর্থ লিখবে, তা প্রকৃতি লিখবে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। গান্ধীজির রাষ্ট্র তত্ত্বটি সমালোচনা সহ সংক্ষেপে লেখো, ঠিক আছে, এর সাথে গান্ধীজির আত্মজীবনীর নাম লেখো। নেক্সট প্রশ্ন, রাজনীতি চর্চায় সনাতনী দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কি বলেছে, রাজনীতি চর্চায় সনাতনী দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর এর সাথে 1 নম্বর প্রশ্ন দেখবে, কেন কোন দৃষ্টিকোণটিকে কে সাবেকি বলা হয়?
কেন এই দৃষ্টিকোণটিকে সাবেকি বলা হয়, এই দৃষ্টিভঙ্গিকে কেন সাবেকি বলা হয়, এই বিষয়টা 1 নম্বরের জন্য দেখবে। জনগণের সার্বভৌমতার বিষয়ে যে কোনো জনগণের সার্বভৌমতা, ঠিক আছে, জনগণের সার্বভৌমতা সম্পর্কে টিকা লেখো। এই তত্ত্বটি প্রবক্তা কে? নেক্সট প্রশ্ন, সাম্য বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এর সাথে 1 নম্বর প্রশ্ন নেবে, অন লিবারেটি বইটি কার লেখা? রাষ্ট্রের নেক্সট প্রশ্ন, রাষ্ট্র সংক্রান্ত আদর্শবাদী বা ভাববাদী, বিষয়টা একই, রাষ্ট্র সংক্রান্ত আদর্শবাদী বা ভাববাদী ধারণাটি সম্পর্কে সমালোচনা সহ আলোচনা করো। দুজন আদর্শবাদী ও ভাববাদী চিন্তাবিদের নাম লেখো। নেক্সট প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিকোণটি সমালোচনা সহ আলোচনা করো। রাষ্ট্র সম্পর্কে কি মার্ক্সীয় দৃষ্টিকোণটি সমালোচনা সহ আলোচনা করো। শেষ প্রশ্ন কি, সার্বভৌমতার বহুত্ববাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তবে বহুত্ববাদী, একত্ববাদ এবং বহুত্ববাদ বিষয়গুলো কিন্তু সবসময় কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর নেক্সট প্রশ্ন, ওর সাথে একটা দুটো আমি এক্সট্রা করে দিয়েছি, সমাজতন্ত্রবাদের প্রকৃতি বা বৈশিষ্ট্যের উপর সংক্ষিপ্ত আলোচনা করো, সমালোচনা সহ। তাহলে সমাজতন্ত্রবাদের প্রকৃতি বা বৈশিষ্ট্যের উপর সংক্ষিপ্ত আলোচনা করো, সমালোচনা সহ। নারীবাদ কি, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এগুলো তোমাদের 5 নম্বর মাফিক, খুব সাজেশন মাফিক প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করবে। এখান থেকে তোমরা আশা করি 99% তোমরা কমন পেয়ে যাবে। এবং তোমাদের যদি এই চ্যানেলটা তোমাদের সত্যিকারের হেল্পফুল হয়, আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমাকে গ্রুপে বা কমেন্টে দেখেছি অনেকেই বলো যে স্যার আপনি সাজেশন দিন, ইতিহাস বলুন, জিওগ্রাফি বলুন, এডুকেশন বলুন, সংস্কৃত বলুন। দেখো আমি পার্টিকুলারভাবে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছিলাম, তারপরে ফিজিক্যাল এডুকেশন নিয়ে আমি বিপিএড এমপিএড নিয়ে আগিয়েছি। তাহলে আমি রাষ্ট্রবিজ্ঞান প্লাস ফিজিক্যাল এডুকেশন এই দুটো সাবজেক্ট কিন্তু আমার স্পেশাল। আমি এই দুটো সাবজেক্ট ছাড়া কিন্তু পারবো না। হয়তো বলবে যে স্যার যারা বিভিন্নভাবে সব একটা টিচার সে বিভিন্ন সব সাজেশন দেয়, দেখো দিতে পারে, আমি কারোর সম্বন্ধে আমি কোনো সমালোচনা বা কুমন্তব্য করবো না, দিতে পারে, কিন্তু আমি সেরকম করতে পারবো না। আমার 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 মনে হয় যে একটা টিচার দুটোর বেশি কখনো পারদর্শী হয় না, আমার যতদূর জানা। যে দিতে পারে সে তো ভগবান হয়ে যাবে। হয়তো এটা আমার বলাটা উচিত নয়, তবুও বললাম, তোমরা চিন্তা ভাবনা করে বিভিন্ন চ্যানেল ফলো করবে, আমি এটাই তোমাদের বলবো। কেন বলতো, একটা টিচার বলো, কখনো কোনো ইতিহাস বলো, সংস্কৃত বলো, বাংলা বলো, জিওগ্রাফি বলো, ফিজিক্যাল এডুকেশন বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, সব বিষয়ে কি পারদর্শী হতে পারে? আমাদের একটা ফিজিক্যাল এডুকেশনের ভাষায় একটা কথা আছে, আমার স্যার বলতো যে তুমি তোমার গেম স্পেশালাইজেশন কি আছে? বলে গেম স্পেশালাইজেশন তোমার কি আছে, তুমি কোনটার উপর, কোন গেমসের উপর তুমি তুমি স্পেশালাইজেশন করেছো, ভালো স্কিল পারফরমেন্স বলো, সব কিছু বিষয় জেনেছো বলো, রুলস রেগুলেশন। একটা কি বিষয় বলো তো, বিষয়টা হচ্ছে যে আমরা যখন বলো স্যার আমি সব খেলাই খেলতে পারি, তখন আমাদের টিচার বলেছিল তুমি কোনো খেলাই জানো না। এবার তোমরা বুঝে নাও এই বিষয়টা কি বলতে। এবারে দেখো তোমাদের যে 2 নম্বর প্রশ্নগুলো আমি দিচ্ছি, 2 নম্বর প্রশ্নগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। এই 2 নম্বর প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যোগ্য প্রশ্ন। রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা দাও। আচরণবাদের 2 জন প্রবক্তার নাম উল্লেখ করো। উত্তর, আচরণবাদী দৃষ্টিভঙ্গি কাকে বলে? 2 জন সাবেকি রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো। উৎপাদন শক্তি বলতে তুমি কি বোঝো? সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বের যে কোনো দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বটি কি? সার্বভৌমিকতার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উদারনীতিবাদের যে কোনো 2 জন প্রবক্তার নাম উল্লেখ করো। নয়া উদারনীতিবাদ বলতে কি বোঝো? নেক্সট হচ্ছে রাজনৈতিক সাম্য বলতে কি বোঝো? নেতিবাচক স্বাধীনতা কাকে বলে? মহাত্মা গান্ধীর লেখা দুটি বইয়ের নাম কি, বই বা গ্রন্থের নাম কি? রাষ্ট্রের সংজ্ঞা দাও। উদার নৈতিক রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জন অস্টিন কে অনুসরণ করে সার্বভৌমিকতার সংজ্ঞা দাও। সাম্য কি? নেক্সট, রাষ্ট্রবিজ্ঞান পাঠে সাবেকি দৃষ্টিভঙ্গি দুটি বৈশিষ্ট্য চিহ্নিত করো।
উত্তর আচরণবাদের যুগ্ম যুগ্ম স্লোগান কি? নয়া উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য কি? নীতিবাচক রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো? ভৌতবাদী বলে পরিচিত দুজন চিন্তাবিদের নাম উল্লেখ করো। হ্যারেল ল্যাস্কি কে অনুসরণ করে স্বাধীনতার সংজ্ঞা দাও। নয়া উদারনীতিবাদের কমপক্ষে দুটি তাত্ত্বিক ঘোরানোর উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো যা আচরণবাদ ও উত্তর আচরণবাদকে পৃথক করেছে। যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো যা আচরণবাদ ও উত্তর আচরণবাদকে পৃথক করেছে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মুখ্য ভূমিকা কি? কার্ল মার্কসের লেখা দুটি বইয়ের নাম কি? জনগণের সার্বভৌমিকতার ধারণার দুটি মূল বৈশিষ্ট্য লেখো। রাজনৈতিক দলের দুটি প্রধান কাজ কি কি? মূল্যবোধ নিরপেক্ষতা কি? গান্ধীজি রামরাজ্য বলতে কি বুঝিয়েছেন? আচরণবাদের বিরুদ্ধে উত্তর আচরণবাদের মুখ্য সমালোচনাগুলি কি কি? দ্বিদলীয় ব্যবস্থার সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ দিয়ে এ কথা কে বলেছেন এবং কোন গ্রন্থে বলেছেন? উত্তর আচরণবাদের যে কোনো দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। উৎপাদন সম্পর্ক কাকে বলে? সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের সপক্ষে দুটি যুক্তি দাও। এবং ওর সাথে একটা প্রশ্ন দেখবে, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বের গুরুত্ব কি? জনগণের সার্বভৌমিকতার তত্ত্বের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। সমাজতন্ত্রের ও সাম্যবাদের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। উদারনীতিবাদের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রাজনৈতিক দল বলতে তুমি কি বোঝো? উদারনীতিবাদের মূল নির্যাসটি কি? কোন রাষ্ট্র দার্শনিককে রাষ্ট্রকে নৈতিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করেছেন? কোন রাষ্ট্রকে নৈতিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করেছেন? তার লেখা যে কোনো একটি বই এর নাম লেখো। সাম্য ধারণাটি স্বাধীনতা ধারণার পরিপন্থী। এর মতের সপক্ষে দুটি যুক্তি দাও। এবারে দেখো, কিছু আমি প্রশ্ন এক্সট্রা করে রেখেছি, এগুলো লক্ষ্য করবে। যে রাজনীতির সংজ্ঞা দাও, এক্সট্রা করে বলছি। উৎপাদন পদ্ধতি কি? কোন দার্শনিককে উদারনীতিবাদের জনক বলা হয়? ঠিক আছে। লকের লেখা যে কোনো দুটি বইয়ের নাম কি? সার্বভৌমিকতার দুটি মুখ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। রাষ্ট্রের ভাববাদী তত্ত্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মার্কস ও এঙ্গেলস কেন রাষ্ট্রকে শ্রেণী শোষণের হাতিয়ার বলেছেন? গান্ধীজি কেন রাষ্ট্রের বিরোধিতা করেন? চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা দাও। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। স্বাধীনতার সংজ্ঞা দাও। ন্যূনতম রাষ্ট্র বলতে নজির কি বলতে চেয়েছেন? এটা আশা করি দিয়ে আছে। আর কি, অহিংসা কাকে বলে? এই শর্ট প্রশ্নগুলো তোমরা করে যাও। আশা করি এই শর্ট প্রশ্নগুলো থেকে তোমরা দেখবে অনেক তোমাদের আশা করি সব প্রশ্নই কমন পেয়ে যেতে পারো। তোমরা ভালো করে সাজেশনটা ফলো করো। এবং তোমাদের যদি সত্যি এই সাজেশনটা তোমাদের যদি উপকার হয়ে থাকে, বা এই সাজেশনটা তোমাদের যদি সত্যি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায়, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের যাদের মাইনর আছে বা মেজর আছে, তাদের ক্ষেত্রে একটা বলি, থার্ড সেমিস্টারে তোমাদের একটা ভোকেশনাল সাবজেক্ট আসবে, যেটাকে বলা হয় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ঠিক আছে। আর কি থাকবে? মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এগুলো অনলাইনে আমাদের ক্লাস করিয়ে থাকি, এবং মেজর মাইনরের কিন্তু অনলাইনে ক্লাস আমি স্বল্প পারিশ্রমিক কিন্তু করিয়ে থাকি। তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট। তোমাদের পরীক্ষা ভালো, এই শুভকামনা।